ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের পঞ্চম অধ্যায়, যার শিরোনাম হচ্ছে রাসায়নিক বন্ধন। তো এই অধ্যায়ের আমরা আয়নিক বন্ধন পর্যন্ত পড়েছি। আজকে আমরা শুরু করব সমযোজী বন্ধন 5.11 আর্টিকেল, সমযোজী বন্ধন অর্থাৎ কোভ্যালেন্ট বন্ড। তো আমরা সরাসরি টেক্সট বুকে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা ইতোপূর্বে জেনেছ যে একটি ধাতব পরমাণু ও একটি অধাতব পরমাণু রাসায়নিক সংযোগের সময় ধাতু তার সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন অধাতব পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে স্থানান্তর করে ক্যাটায়ন ও অ্যানায়ন তৈরির মাধ্যমে আয়নিক বন্ধন সৃষ্টি করে। কিন্তু তুমি যদি দুটি অধাতব পরমাণুর মধ্যে রাসায়নিক সংযোগ করাতে চাও, তাহলে সেটি কিভাবে ঘটবে? অধাতুর বেলায় পরমাণুর শেষ শক্তি স্তরের ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ সহজ নয় বলে তাদের ভেতর বন্ধন তৈরি করা কঠিন মনে হতে পারে। কিন্তু বাস্তবে দুটি অধাতব পরমাণু বন্ধন গঠন করে। যেমন দুটি ক্লোরিন অর্থাৎ দুটি অধাতু পরমাণুকে যখন কাছাকাছি রাখা হয়, তখন তাদের মধ্যে এক ধরনের রাসায়নিক বন্ধন গঠিত হয়ে ক্লোরিন অণুতে পরিণত হয়। প্রশ্ন হলো, কিভাবে দুটি অধাতব ক্লোরিন পরমাণু একে অপরের সাথে বন্ধন তৈরি করে? এদের সর্বশেষ শক্তি স্তরে 7টি করে ইলেকট্রন আছে। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হলো যেটা। আচ্ছা, যাই হোক, আমরা এখানে এর আগে যে আয়নিক বন্ধন পড়েছি সেখানে আমরা দেখেছি যে ধাতুগুলোর শেষ কক্ষপথে 1-2টা ইলেকট্রন থাকে এবং অধাতুগুলোর শেষ কক্ষপথে 6-7টা ইলেকট্রন থাকে। ফলে ধাতুগুলোর শেষের 1-2টা ইলেকট্রন সহজে দান করে এবং ওই অধাতুগুলো দান করা ইলেকট্রনগুলো সহজে কি করে নিয়ে নেয়। নিয়ে তাদের উভয়েরই কি হয়, শেষ কক্ষপথের 8টা ইলেকট্রন, বা যাদের 2টা তাদের 2টা পূরণ হয়, যাদের একটা কক্ষপথ আছে তাদের 2টা পূরণ হয়। কিন্তু তার মানে এখান থেকে আমাদের ধারণা হতে পারে যে বন্ধন তাহলে শুধু ধাতু এবং অধাতুর মধ্যেই হবে, দুইটি অধাতুর মধ্যে বন্ধন হবে না। কেন? তখন দুটি যেমন ক্লোরিনের ক্ষেত্রে যদি আমরা বলি, দুটি অধাতু যদি আমরা বিক্রিয়া করাতে চাই, তাহলে কি করতে হবে? একটা, মনে করো একটা ক্লোরিন আর একটা ক্লোরিন, তাহলে কি করবে? একটা ক্লোরিন আর একটা ক্লোরিনকে কি মানে তাহলে এই ইলেকট্রন একজনকে দিতে হবে, একজনকে নিতে হবে। তাহলে এ কি 5টা ইলেকট্রন দিবে আর ও কি 5টা ইলেকট্রন নিবে? ওর যদিও 5টার দরকার নেই, ওর 3টা দরকার আছে, তো 5টা থেকে 3টা নিবে। তো এরকম করে ব্যালেন্স করে হয়তো একটা 3-4টা ক্লোরিন নিয়ে ভাগ করে চলবে, এরকম বিষয়টা কি এইরকম কিনা? তো আমরা তো জানি যে অধাতুগুলো আবার কি করতে পারে না, ইলেকট্রন ত্যাগ করতে পারে না, বা ইলেকট্রন ত্যাগ করা তাদের জন্য প্রায় ইম্পসিবল, প্রচুর পরিমাণে শক্তি লাগবে, অসম্ভব প্রায়। তো 5টা ইলেকট্রন সে দান করে এখানে 8 করতে পারবে না। আর অন্য একটা ইলেকট্রন তাহলে কি করতে হবে? তাহলে ক্লোরিন, আমরা আবার পড়েছি যে ক্লোরাইড আয়ন তৈরি হয়, সরি 2টা ক্লোরিন মিলে একটা ক্লোরিন গ্যাসের অণু তৈরি হয়। তাহলে এখানে কে ইলেকট্রন দেয়, কে ইলেকট্রন নেয়, বা আদৌ কি এদের মধ্যে ইলেকট্রন আদান প্রদান করা সম্ভব কিনা? তো তাহলে এরা কিভাবে বন্ধন করে? তাহলে বোঝা যাচ্ছে যে এদের কাছে কি আণবিক বন্ধন, আয়নিক বন্ধন যেটা আমরা শিখলাম, উপরে পড়েছি, সেটা আসলে এদের মধ্যে সম্ভব না। তাহলে এদের মধ্যে বন্ধন গঠনের একটা ভিন্ন কি আছে, পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা আমরা আলোচনা করব। এই পদ্ধতিটার নামই হচ্ছে কি, সমযোজী বন্ধন। আচ্ছা, যাই হোক, দেখো ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হলো ক্লোরিন 17, যার 1s2 2s2 2p6 3s2 3p5। ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন থাকায় ক্লোরিন পরমাণু সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন প্রদান করতে চাইবে না, বরং গ্রহণের প্রবণতা দেখাবে। তো স্বাভাবিকভাবে সেই ইলেকট্রন ত্যাগ তো করবে না, তার কারণ ত্যাগ করতে হলে 5টা ইলেকট্রন ত্যাগ করতে হবে, এটা কঠিন। আর দ্বিতীয়ত হচ্ছে এর আকার ছোট, এ সবচেয়ে কি ডান দিকে আছে, ডান দিকের লাইনের ঠিক আগের লাইনে সে আছে, অর্থাৎ 17 নম্বর গ্রুপে আছে। 18 নম্বর লাস্ট গ্রুপ এ আছে 17 নম্বর গ্রুপে। তাহলে সে স্বাভাবিকভাবেই আমরা পড়েছি যে যত বাম থেকে ডান দিকে যায় মৌলগুলোর ইলেকট্রনের প্রতি ওই মৌলের নিউক্লিয়াসের যে আকর্ষণ, এটা কি বেড়ে যায়। তো সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে কি করবে না, ক্লোরিন ইলেকট্রন দিতে চাবে না, বরং সে উল্টা ইলেকট্রন নিতে চাবে। কিন্তু দাতা পরমাণু না থাকায় গ্রহণ প্রক্রিয়াও ঘটবে না। তাহলে এখানে তো আমরা যেহেতু চিন্তা ভাবনা করতেছি যে 2টা ক্লোরিন এখানে বিক্রিয়া করবে, তো এইখানে তো দেওয়ার মতো কেউ নাই, 2টি ক্লোরিনই কি করবে, নেওয়ার চিন্তা ভাবনা করবে। দুইজনেরই কি আছে, নেওয়ার প্রবণতা আছে। তাহলে এরা কি করবে আসলে? তাই 2টি ক্লোরিন পরমাণু কাছাকাছি এলে প্রত্যেকটি সর্বশেষ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন এসে জোরবদ্ধ হয় এবং ওই ইলেকট্রন জোর উভয় পরমাণুর নিউক্লিয়াসের মাঝামাঝি অবস্থান করে।
একে ইলেকট্রনের ভাগাভাগি বা ইলেকট্রন শেয়ারিং বলে। এর ফলে উভয় পরমাণু তাদের সর্বশেষ শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন লাভ করে, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে। ফলস্বরূপ দুটি ক্লোরিন পরমাণুর নিউক্লিয়াসগুলো একে অপরের কাছ থেকে দূরে সরে যেতে পারে না, অর্থাৎ এরা এক স্থানে বন্ধনে আবদ্ধ হয়, অর্থাৎ এক ধরনের বন্ধনে আবদ্ধ হয়। এই ধরনের বন্ধনকে সমযোজী বন্ধন বলে। অর্থাৎ দুটি অধাতব পরমাণুর রাসায়নিক সংযোগের সময় অধাতব পরমাণুদ্বয় তাদের সর্বশেষ শক্তি স্তরের এক বা একাধিক ইলেকট্রনকে সরবরাহ করে একজোড়া ইলেকট্রন তৈরি করে। এরপর এই একজোড়া ইলেকট্রন উভয় পরমাণু শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে। যে যৌগে সমযোজী বন্ধন থাকে তাকে সমযোজী যৌগ বলে। আচ্ছা, তাহলে এখানে সমযোজী যৌগের সংজ্ঞা দেওয়া আছে। তাহলে যে ধরনের বন্ধনে কি হয়, দুটি অধাতব পরমাণু ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে কি হয়, পরস্পরের কাছে এসে একটা বন্ধন গঠন করে একটা অণু তৈরি করে, এটাকে বলা হচ্ছে সমযোজী বন্ধন। তো এই জিনিসটাকে যদি আমরা একটু এক্সপ্লেইন করি, তাহলে দুইটি ক্লোরিন, অর্থাৎ এখানে মনে করি ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তর আমরা আঁকতেছি, সর্বশেষ শক্তি স্তর। তাহলে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এই 6টা ইলেকট্রন। আর শেষ কক্ষপথে একটা ইলেকট্রন, এখন একটা না মানে 7টা আছে, একটা করে বিজোড় আর কি, মানে ওই 2-এর যে নিয়ম আছে এগুলো 6টা জোর জোর অবস্থায় থাকে আর একটা বিজোড় হিসাবে থাকে। এরাই মূলত কি করে, বন্ধন গঠনে অংশগ্রহণ করবে। তাহলে এরও একটা দরকার, ওরও একটা দরকার, কেউ তো কাউকে দিবে না। তাহলে এই যদি ওকে দিয়ে দেয় তাহলে ওর 6টা হয়ে যাবে, ঘাটতি হয়ে যাবে। আবার এই যদি ওকে দেয় তাহলে ওর 6টা হবে, ঘাটতি হবে। তখন এরা কি করে, তাহলে এরা যেটা করে যে না, আমরা কি করি, তাহলে তোমারও একটা দরকার আমারও একটা দরকার, তাহলে তোমার আর আমার যে ইলেকট্রনটা আছে এই ইলেকট্রনটা কি করি, তুমিও কিছু নাও আমিও কিছু নিই, অর্থাৎ এই ইলেকট্রনটা কি করবে, এই দুই নিউক্লিয়াসের মাঝখানে কি করবে, অবস্থান করবে। তাহলে কি হলো, এরও কি হলো 8টা হলো, ওরও 8টা হলো। তাহলে এটা কি হলো, শেয়ার হলো। ঠিক আছে, এটা হলো শেয়ার। অর্থাৎ মনে, বিষয়টা অনেকটা এরকম যে দুই বন্ধু খেতে গেছে, ঠিক আছে, দুই বন্ধু খেতে গেছে, তাদের মনে করো যে তারা যে সবজি দিয়ে খাবে, এক প্লেট সবজির দাম 20 টাকা আর এক প্লেট ভাতের দাম 20 টাকা, 20 টাকা করে 40 টাকা। ঠিক আছে, তো এইরকম, তো এক একজনের কাছে আছে 30 টাকা করে, এক একজনের কাছে আছে কি 30 টাকা করে, এর কাছে 30 টাকা আছে, ওর কাছে 30 টাকা। এখন প্রত্যেকে যদি ইন্ডিভিজুয়ালি কি খাইতে চায়, 20 টাকা ভাত আর 20 টাকা সবজি, তাহলে তাদের লাগে কত, 40 টাকা। তাহলে তো তারা কেউই খাইতে পারতেছে না। তো এই জন্য তারা কি করলো, যে আমরা 2 প্লেট ভাত নেই আর কি নেই, 1 প্লেট সবজি নেই, 1 প্লেট সবজি নিয়ে দুইজন কি করি, ভাগ করে খাই। তাহলে কি হলো, তাহলে তাহলে এগুলো হচ্ছে ভাত। আর এই 2 প্লেট সবজি না নিয়ে তারা 1 প্লেট সবজি নিয়ে কি করলো, দুইজনে ভাগ করে খাইলো, ও কিছু খাইলো এও কিছু খাইলো, তাহলে দুইজনেরই কি হলো, অভাবটা পূরণ হইলো। ঠিক আছে, যদিও দুইজনে পূর্ণ প্লেট সবজি খেতে পারলো না, বাট তাদের খাওয়াটা হলো, তাদের কি হলো, খাওয়াটা হলো। তাহলে এটাকে বলা হচ্ছে কি, শেয়ারিং। অর্থাৎ একা খরচ করতে গেলে দুইজনেরই দরকার, দুইজনেরই কি ইন্ডিভিজুয়ালি দরকার, কিন্তু একার সামর্থ্য নেই, একার কি নেই, সামর্থ্য নেই। তাহলে কি করলো, তাহলে দুইজনে মিলে, তাহলে ওরও একটা আছে ওরও একটা আছে, তাহলে দুইটা কি গেলো, তাহলে এই দুইটা আমরা কি করি, করি। তাহলে আবার অনেকটা হইতে পারে যে দুইজন কৃষক, দুইজন কৃষক, তাদের কিছু জমি আছে, হাল চাষ করার জন্য গরু দরকার, কিন্তু তাদের একার পক্ষে 2টা গরু কেনার কি নেই, সামর্থ্য নেই। তাহলে একজন একটা গরু কিনলো আর একজন আর একটা গরু কিনলো, এই 2টা গরু তারা কি করলো, একদিন এ হাল চাষ করলো আরেকদিন ও হাল চাষ করলো, তাহলে দুইজনেরই কি হলো, জমি চাষ হয়ে গেল। তাহলে সমযোজী বন্ধনটা হচ্ছে ঠিক এইরকম, যে দুইজনের কারো অতিরিক্ত নেই, দুইজনের কারো অতিরিক্ত নেই, দুইজনেরই প্রয়োজন, দুইজনই নিডি। তাহলে কি করবে, দুইজনে কি করবে, শেয়ার করবে, শেয়ার করে তাহলে দুইজনেরই চাহিদা পূরণ হবে। আর সমযোজী বন্ধনের ক্ষেত্রে হচ্ছে কি, একজন ধনী, একজনের এক্সট্রা আছে, একজনের 3টা গরু আছে আর একজনের গরু আছে একটা, ও কি করতেছে, ভাই আমার তো একটা দরকার নাই, তোমাকে ওটা কি করলাম, দান করে দিলাম। তাহলে এরও 2টা গরু হলো, ওরও 2টা গরু হলো, তাহলে দুইজনেরই কি হলো, হাল চাষ হয়ে গেল। ফলে তাদের মধ্যে একটা কি হলো, সম্পর্কও তৈরি হলো। একজন দিল একজন নিল, তাহলে দিল না, কৃতজ্ঞতা দান নিতে হবে। তাই এর ফলে কি হলো, তাদের একটা সম্পর্ক তৈরি হলো, ওটা এক ধরনের সম্পর্ক। ঠিক আছে, তা এখানে আর এক ধরনের সম্পর্ক। ঠিক আছে, এই তাহলে তোমরা এইভাবে সহজে তোমরা কি করতে পারবা, মনে রাখতে পারবা। তাহলে বুঝতে পারছো আশা করতেছি তোমরা। তো ক্লোরিন এইরকম করে কি করে, যৌগ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, শুধু ক্লোরিন না, যাদের শেষ কক্ষপথে 6টা 7টা ইলেকট্রন আছে
ইভেন 4টাও ইলেকট্রন আছে, 3টে, মাঝে মাঝে যাদের 3টে ইলেকট্রন আছে তারাও এরকম করে, যেমন বোরনের ক্ষেত্রে, বোরনের ক্ষেত্রে এটা হয়। তো এইভাবে কি করে, যারা ইলেকট্রন অন্যের কাছ থেকে নেওয়ার মতো সামর্থ্য নেই বা যাদের দিয়ে দেওয়ার মতো সামর্থ্য নেই, দুইজনের মধ্যে কি নেওয়ার প্রবণতা আছে, এরা যখন একত্রিত হয় তখন তারা কি করে, ইলেকট্রন শেয়ার করে। এইভাবে শেয়ার করার মাধ্যমে নিজেদের চাহিদা পূরণ করে, অর্থাৎ অষ্টক পূরণ করে বা দ্বিতীয় পূরণ করে, করার পর এইভাবে যৌগ গঠন করে। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে দুইটি দুইটি হাইড্রোজেন, মনে করো এটা একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন, তাহলে দুইটা হাইড্রোজেনের মধ্যে কি আছে, একটা একটা করে ইলেকট্রন আছে। তাহলে এরা যদি কি করে, তাহলে এরা কি করে, এরকম করে একজনের সাথে, মানে ছবিটা এইরকম হয়, অনেকটা এরকম ওভারলেপিত হয়, ঠিক আছে। এই ইলেকট্রনটা কি করে, দুই কক্ষপথের মাঝখানে আসে, দুই কক্ষপথের মাঝখানে ঘোরাফেরা করে, ঠিক আছে। ক্লোরিনের ক্ষেত্রেও তাই হয়, ক্লোরিনের ক্ষেত্রেও কি হয়, এটাই হয়। তোমরা যদি দেখো ক্লোরিনের ক্ষেত্রেও এই সেম কেসটাই ঘটে, ঠিক আছে, এই সেম কেসটাই ঘটে ক্লোরিনের ক্ষেত্রে। ওদের এই 6টা ইলেকট্রন বাইরে থাকে, 1 2 3 4 5 6, আর এই একটা ইলেকট্রন কি করে, এই এই দুই কক্ষপথের মাঝখানে ঘোরাফেরা করে, এখানে থাকে বা এখানে থাকে, অথবা এখানে এখানে, মানে ওরা এইটুক জায়গায় কি করে, ঘোরাফেরা করে, আর বাকি 6টা করে নিজ নিজ ইন্ডিভিজুয়ালি থাকে। তো এইরকম করে কি হয়, যে ওভারলেপিত হইলো, একটা আরেকটার সাথে থাকলো। তো এটাকেই বলা হচ্ছে কি, তোমার অনেক সময় ওভারলেপ মনে হবে বিষয়টা, তাও না, অনেক সময় এরকমও হতে পারে, দূরে দূরে আছে, মানে বিভিন্ন ধরনের বন্ধন আছে, এগুলো তোমার ইন্টারমিডিয়েটে পড়বা, পাই বন্ধন আছে, সিগমা বন্ধন আছে, মুখোমুখি, পাশাপাশি। সেক্ষেত্রে এরকম কি হয়, পাশাপাশিও কি হতে পারে, অধিক এগুলোকে, তখন এইরকম করে কি হতে পারে, ইলেকট্রনগুলো অর্থাৎ একটা আরেকটার উপর ওভারলেপিত না হয়ে পাশাপাশি, মানে একটা জোন তৈরি করে, ওই জোনের মধ্যে ইলেকট্রনগুলো ঘোরাফেরা করে। সেক্ষেত্রেও তারা কি করে, এরকম করে যাতায়াত করে। তো এরকম মুখোমুখিও হয়, এরকম পাশাপাশি হয়। তো এগুলো দুই ধরনের, দুইভাবেই শেয়ার হতে পারে। তো এগুলো ইন্টারমিডিয়েটে ডিটেলস আছে, আমি জাস্ট দেখালাম যে দুইভাবেই হতে পারে। আচ্ছা ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো যে সমযোজী বন্ধনটা কিভাবে, এটা এমন কোনো কঠিন জিনিস না। তো সমযোজী বন্ধনকে একটি রেখার মাধ্যমে প্রকাশ করা হয় এবং ইলেকট্রন সমূহকে ডট বা ক্রস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তো এটাকে যখন প্রকাশ করা হয় তখন মেনলি এইভাবে প্রকাশ করা হয়, যেটা আমি যদি দেখাই যে, মানে দুইটা হাইড্রোজেন কি করলো, নিজেদের মধ্যে কি করলো, বিক্রিয়া গঠন করলো, এইভাবে দুইটার সাইজটা ছোট বড় হচ্ছে। আচ্ছা যাই হোক, তো একটা ইলেকট্রন মনে করো যে এই হাইড্রোজেনের ইলেকট্রন আছে এক্স, আর এই হাইড্রোজেনের ইলেকট্রনটা হচ্ছে কি ডট, ঠিক আছে। তাহলে এরকম আবার ক্লোরিনের ক্ষেত্রে মনে করো যে, ক্লোরিনের ক্ষেত্রে যেটা আমরা দেখাইছিলাম, তাহলে দুইটা ক্লোরিন পরমাণু মনে করো যে কি করছে, এই একটা করে ইলেকট্রন কি করছে, তারা শেয়ার করছে। তো এই ক্লোরিনের ইলেকট্রনগুলোকে আমরা কি করি, ডট দিয়ে প্রকাশ করি, আর এরগুলোকে ক্রস দ্বারা প্রকাশ করি। তাহলে এইখানে একটা কি থাকবে, ক্রস থাকবে, আর একটা ডট থাকবে, ওরা এই জোনে থাকবে, থেকে কি হবে, যৌগ গঠন করবে। আশা করি বুঝতে পারছো। তাহলে এগুলো ডট এবং ক্রস জিনিসটার তাৎপর্যটা কি, ঠিক আছে, এইভাবে দেখানো হয় যে এইটা হচ্ছে প্রথম ক্লোরিনের, আর ক্রসটা হচ্ছে কি দ্বিতীয় ক্লোরিনের ইলেকট্রন, ওই একটা ক্রস একটা ডট, দুইটা ইলেকট্রন পাশাপাশি থেকে এদের মধ্যে বন্ধন তৈরি করছে, ঠিক আছে। ওকে, ক্লোরিন অণুতে দুটি ক্লোরিন পরমাণু বিদ্যমান। ক্লোরিন অণুতে কয়টি ক্লোরিন পরমাণু বিদ্যমান, দুটি, অর্থাৎ দুইটা মিলে দুইটা ক্লোরিন একটা একটা করে শেয়ার করে। ক্লোরিন অণুর সংকেত হলো Cl2। তাহলে আমরা জানি যে এগুলো সংকেত, তাদের ওই একটা অণুতে পরমাণুর সংখ্যাটাই হচ্ছে কি, যেমন নিচে লেখা হয় সাফিক্স আকারে। তো অনেক অধাতু অণু আকারে থাকে, অনেক অধাতুই কি অণু আকারে থাকে। ধাতুগুলো সাধারণত পরমাণু হিসেবেই থাকে, অধাতুগুলো সাধারণত অণু হিসেবেই থাকে। হাইড্রোজেন বিশেষ করে যেগুলো গ্যাস, অক্সিজেন O2 আকারে থাকে, হাইড্রোজেন H2 আকারে থাকে, নাইট্রোজেন H2 আকারে থাকে, সালফার আবার কি থাকে, 8টা সালফার পরস্পরের সাথে কি করে, যুক্ত অবস্থায় থাকে। ফসফরাস 4টা ফসফরাস একসাথে যুক্ত থাকে। ব্রোমিন 2টা ব্রোমিন একসাথে যুক্ত থেকে অণু গঠন করে। আয়োডিন 2টা, এগুলোকে বলা হয় দ্বিপরমাণু। এই তার মানে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ব্রোমিন, আয়োডিন এবং ফ্লোরিন এগুলো হচ্ছে দ্বিপরমাণু গ্যাস। এগুলো এমসিকিউতে আসে যে নিচের কোনটি দ্বিপরমাণু গ্যাস হয় বা নয়। এটা হচ্ছে কি দ্বিপরমাণু গ্যাস এরা। আর এটা হচ্ছে কি 8 পরমাণু বিশিষ্ট গ্যাস সালফার। আর ফসফরাস হচ্ছে কি 4 পরমাণু বিশিষ্ট গ্যাস, ঠিক আছে, টেট্রা পরমাণু। আর এটা হচ্ছে দ্বিপরমাণু, ঠিক আছে। এগুলো মাথায় রাখবা, যাদের 2টা পরমাণু থাকে যেসব গ্যাসের অণুতে, তারা হচ্ছে দ্বিপরমাণু গ্যাস। এরপর দেখি আমরা হাইড্রোজেন অণুতে সমযোজী বন্ধন কিভাবে হয়।
হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস হলো H1 অর্থাৎ 1s2, মানে একটা ইলেকট্রন থাকে। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, তাহলে ইলেকট্রন 1, প্রোটন 1। দুটি হাইড্রোজেন পরমাণু যখন কাছাকাছি আসে তখন উভয় পরমাণুই একটি করে ইলেকট্রন শেয়ার করে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে। নিষ্ক্রিয় গ্যাসটাকে হাইড্রোজেন কিন্তু হিলিয়ামের মতো হয়, নট নিয়ন। হিলিয়াম হচ্ছে 2। তো সর্বশেষ শক্তি স্তরে দুটি ইলেকট্রন গঠন করে, ফলে হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন হয়। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে বন্ধনটা আমরা যেমন হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধনগুলো এরকম এইরকম চিহ্ন দিয়ে দেখানো হয়। যেমন সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কিন্তু আমরা কি করি না, এইরকম করে লিখি না, ঠিক আছে? আমরা জাস্ট কি করি, সোডিয়াম ক্লোরাইড এইরকম করে লিখি, অথবা সোডিয়াম প্লাস কি ক্লোরাইড এমনি লিখি। কিন্তু হাইড্রোজেনের মানে সমযোজী বন্ধনের ক্ষেত্রে এইভাবে লেখা হয়, ঠিক আছে? আয়নিক বন্ধনের ক্ষেত্রে এটাইভাবে লেখা হয় না। আর সমযোজী বন্ধনের ক্ষেত্রে কি হয়, এইভাবে লেখা হয়। অর্থাৎ বুঝতে হবে যে হাইড্রোজেন আর হাইড্রোজেন সমযোজী বন্ধন হয়েছে, এখানে ইলেকট্রন শেয়ার হয়েছে। একটা ইলেকট্রন শেয়ার হলে একটা হাত দেওয়া হয়, এরকম দুইটা ইলেকট্রন শেয়ার হলে এরকম দুইটা হাত দেওয়া যায়। যেমন কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে এইভাবে দেওয়া হয়। তাহলে এখানে সমযোজী বন্ধন হয়েছে, তাহলে এই কার্বনের সাথে এই হাইড্রোজেন দুইটা ইলেকট্রন শেয়ার করছে, আর কার্বন আবার এই হাইড্রোজেনের সাথে দুইটা ইলেকট্রন শেয়ার করছে। এইভাবে কার্বনের 2 2 4 4 4 8টা হয়ে গেছে। আর প্রত্যেকটা হাইড্রোজেনের এখানে কি হয়েছে, নিজের 6টা ছিল আর দুইটা মিলে 8টা। এইভাবে এভাবে কি হয়েছে, তোমার উভয়ের অষ্টক পূরণ হয়েছে, ঠিক আছে? তাহলে এই দাগ দিয়ে কি বোঝানো হয়, একটা একটা ইলেকট্রন শেয়ার করলে একটা দাগ, দুইটা ইলেকট্রন শেয়ার করলে এরকম দুইটা দাগ দিয়ে বন্ধন দেখানো হয়, ঠিক আছে? তাহলে হাইড্রোজেনের বন্ধনটা তোমরা বুঝতেই পারছো, এই একটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন দুই কক্ষপথের মাঝামাঝি অবস্থানে কি চলে আসবে, ঠিক আছে? মাঝামাঝি এসে এরা এখানেই থাকবে। তাহলে এই ইলেকট্রনের এই নিউক্লিয়াসের সাথেও থাকলো, এই নিউক্লিয়াসের সাথেও থাকলো। তাহলে এইভাবে দুটি হাইড্রোজেন কি করলো, একটা হাইড্রোজেন পরমাণু তৈরি করলো, ঠিক আছে? এরপর হচ্ছে অক্সিজেন অণুতে সমযোজী বন্ধন। অক্সিজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস হচ্ছে O8 অর্থাৎ 1s2 2s2 2p4 অর্থাৎ 2 2 4 4 8, 8টা ইলেকট্রন আছে। তো অক্সিজেন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অষ্টক অপেক্ষা দুটি ইলেকট্রন কম আছে। তাহলে এর পাশাপাশি হচ্ছে আর তোমার নিয়ন 10 আর এর হচ্ছে 8। তাহলে কি হবে, তাহলে দুটি করে শেয়ার করতে হবে। এরূপ দুটি অক্সিজেন কাছাকাছি এলে তাদের উভয় পরমাণুই নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন গঠন করে। তাহলে অক্সিজেনের দুইটা ইলেকট্রন শেয়ার করা দরকার। তাহলে দুইটা অক্সিজেন যদি পাশাপাশি আসে, তাহলে এর দুইটা ওর দুইটা ওর দুইটা ওর দুইটা, তাহলে দুইটা দুইটা করে শেয়ার করে এই যে এইভাবে হয়, ঠিক আছে? তো এইখানে ওরা যে ইনফরমেশনটা দিচ্ছে সেই হিসাবে এগুলাকে ক্রস আর এগুলোকে ডট হিসাবে লিখলে সবচেয়ে বেটার হইতো। এটা ক্রস আর এটা ডট, ঠিক আছে? এইভাবে লিখলে ভালো হইতো, তাহলে বোঝা যাইতো যে কোনটা কার। বা দুইটাই একই অক্সিজেন, তো এই জন্য হয়তো সব ডট দিয়েছে। যদি ভিন্ন ভিন্ন হইতো, অর্থাৎ তোমরা একটু পরেই দেখবে যে কার্বন আর অক্সিজেন যদি হয়, সেক্ষেত্রে ডট আর ক্রস হয়তো বা দিবে। তো অক্সিজেনের তাহলে বিষয়টা হচ্ছে যে যতটি ইলেকট্রন শেয়ার করা দরকার, তো ওই রকম করে অষ্টক পূরণ হওয়ার জন্য যা দরকার সেটাই হবে। যে একটা অক্সিজেনের দুইটা দরকার, তাহলে দুইটা অক্সিজেন মিলে তাহলে এরও দুইটা দরকার, ওরও দুইটা দরকার, তাহলে কি হলো, দুইটা অক্সিজেন পরস্পরের সাথে শেয়ার করলে এইভাবে সমযোজী বন্ধন গঠন হবে, ঠিক আছে? এটা নিয়ে খুব বেশি হাই টেন্স হওয়ার দরকার নাই। তো ফলে তাদের মধ্যে O2 বন্ধন সমযোজী বন্ধন গঠিত হয়। তাহলে দেখো এখানে দুইটা দাগ দেওয়া হয়েছে, তার কারণটা হচ্ছে এখানে ওরা এক একটা অক্সিজেন পরস্পরের সাথে দুইটা করে ইলেকট্রন শেয়ার করছে, ফলে এখানে ডাবল, এটাকে বলা ডি বন্ধন অর্থাৎ ডাবল বন্ড, ঠিক আছে? ডাবল বন্ড তৈরি হয়েছে এখানে। এক্ষেত্রে উভয় পরমাণু দুটি করে মোট 4টি ইলেকট্রন শেয়ার করায় সমযোজী বন্ধনের সংখ্যা বন্ধন সংখ্যা হয় 2। তাহলে এখানে দুইটা বন্ধন তৈরি হয়েছে, ঠিক আছে? তাহলে অনেক সময় প্রশ্নে আসে যে অক্সিজেন অণুর গঠনে মোট কতটি ইলেকট্রন শেয়ার হয়, মোট কতটি ইলেকট্রন শেয়ার হয়? অনেকে বলবে 2টি ইলেকট্রন শেয়ার হয়। না, একটি অক্সিজেন 2টি ইলেকট্রন শেয়ার করে, তাহলে 2টি ইলেকট্রন মিলে মোট 4টি ইলেকট্রন শেয়ার হয়। তাহলে একটা মোট কথা লিখতে হবে। যদি বলে যে মোট কতটি ইলেকট্রন শেয়ার হয়, তাহলে হবে কি 4টি। আর যদি বলে যে একটি অক্সিজেন অক্সিজেন অণুতে একটি অক্সিজেন কতটি ইলেকট্রন শেয়ার করে, তাহলে 2টি। আবার হাইড্রোজেনের ক্ষেত্রে যদি বলা হয় যে H2 অণুতে মোট কতটি ইলেকট্রন শেয়ার হয়, তাহলে সেক্ষেত্রে 2টি। আবার যদি বলে যে H2 অণুতে একটি হাইড্রোজেন কতটি ইলেকট্রন শেয়ার করে, সেক্ষেত্রে 1টি। তাহলে মোট যদি বলে তাহলে কি হবে, যারা যারা শেয়ার করছে তাদের মোট শেয়ারকৃত ইলেকট্রনের নাম্বার বলতে হবে। তো এমসিকিউতে এগুলো কনফিউজিং এমসিকিউ অনেক সময় আসে, তোমরা এগুলো মাথায় রাখবা। তো সাধারণভাবে এইভাবে লেখা হয় O প্লাস ও ডাবল বন্ড ও অথবা O2 হিসেবে লেখা হয়। এতক্ষণ আমরা একই অধাতব পরমাণু দ্বারা গঠিত অণু তথা মৌলিক অণুসমূহ, যেগুলো হচ্ছে অণু, যে অণুগুলো মৌলিক পদার্থের অণু, সেগুলোর সমযোজী বন্ধন দেখলাম।
মৌলিক অণু ছাড়াও একাধিক ভিন্ন অধাতব পরমাণু দ্বারা গঠিত যৌগিক অণুতেও সমযোজী বন্ধন দেখতে পাওয়া যায়। অর্থাৎ ভিন্ন ভিন্ন দুটি অধাতুও পরস্পরের সাথে যুক্ত হতে পারে। তা তারা যেহেতু আয়নিক বন্ধনে গঠিত হতে পারবে না, তার কারণ হচ্ছে তাদের উভয়েরই অধাতু সব অধাতুরে কি ইলেকট্রন প্রয়োজন, তারা কেউ কেউকে দিবে না। ঠিক আছে, এই জন্য এরাও কি করবে, সমযোজী বন্ধন গঠন করবে। যেমন পানির ক্ষেত্রে পানির অণুতে অক্সিজেন পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরের একটি করে ইলেকট্রন প্রত্যেক হাইড্রোজেন পরমাণুর একটি করে ইলেকট্রনের সাথে শেয়ার করে। এভাবে দুটি OH সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে পানির অণু গঠিত হয়। তো এখানে দেখো তাহলে পানির অক্সিজেনের হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো একটা করে ইলেকট্রন আছে, আর অক্সিজেনের বিজোড় ইলেকট্রন আছে কয়টি, দুইটি। অর্থাৎ এই দুইটি দুইটি চারটি আছে, অক্সিজেনের মোট 6টা আছে, দুইটা দুইটা 4টা। তাহলে এই যে অক্সিজেনের কি এটার জোড়া নেই, আর এইটার এই দুইটা অক্সিজেনের কি নেই, অক্সিজেনের এই দুইটা ইলেকট্রন বিজোড় আছে। তাহলে এদের সাথে কি দরকার, জোড়া দরকার। তাহলে তাহলে একটা অক্সিজেনের দুইটা ইলেকট্রন শেয়ার করা দরকার, তার কারণ ওর দুইটা ঘাটতি আছে। একটা অক্সিজেনের কয়টা ঘাটতি আছে, দুইটা, তার মানে ওর দুইটা শেয়ার করতে হবে। কিন্তু হাইড্রোজেনের তো একটা শেয়ার করলেই যথেষ্ট। হাইড্রোজেনের একটা আছে, ওর আর একটা দরকার, তাহলে ও তো একটা শেয়ার করবে। তখন সে কি করবে, অক্সিজেনের কি একটা শেয়ার হলো, কিন্তু অক্সিজেনের তাদের চাহিদা পূরণ হইলো না। তাহলে অক্সিজেনের আরো একটা হাইড্রোজেন লাগবে। ঠিক আছে, আরো একটা হাইড্রোজেন লাগবে। তাহলে দুইটা হাইড্রোজেন দুইটা শেয়ার করবে, আর একটা অক্সিজেন একাই দুইটা শেয়ার করবে। মোট কয়টা হলো, 4টা হলো। তাহলে এইভাবে তাহলে অক্সিজেন হলো কয়টি, একটি, আর হাইড্রোজেন লাগলো দুইটি। আমরা আয়নিক বন্ধনেও ওইভাবে দেখেছি, একজন যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে আরেকজন যদি একটা নেয় তাহলে ওর কি লাগে, দুইটা লাগে। ঠিক আছে, ব্যালেন্স করার জন্য যা করা দরকার তাই। আয়নিক বন্ধনেও এভাবে ব্যালেন্স হয়েছিল, তো এখানেও কিভাবে ব্যালেন্সড করতে হবে। অর্থাৎ মানে শেয়ার, ওখানে যেমন আয়নিক বন্ধনে শেয়ারকৃত মানে আদান প্রদান, অর্থাৎ আদান প্রদান করা ইলেকট্রনের সংখ্যা কি সমান হইতে হচ্ছে। অর্থাৎ একজন যতটি ইলেকট্রন দিবে আরেকজন ঠিক ততটি ইলেকট্রনই কি নিবে, এনি সমান সমান হবে। আর এখানেও ঠিক একই হবে, একজন যতটি ইলেকট্রন শেয়ার করবে অন্যদের পক্ষ থেকেও ততটি ইলেকট্রন শেয়ার করতে হবে। তো তাতে যদি সে একা পারবে, যদি না পারে তাহলে আরো একজনকে কি করবে, সাথে নিয়ে ইলেকট্রন শেয়ার হবে, বাট সমান সমান হইতে হবে। ঠিক আছে, উভয়ের পক্ষ থেকে বা 3জনও যদি থাকে তাহলে এগুলো সমান সমানই হতে হয়। ঠিক আছে, অনেক সময় 3টা আছে, তো আপাতত 2টা দিয়েই আমরা চালাই কাজ। তাহলে এখানে OH বন্ধন কয়টা তৈরি হলো, 2টা OH বন্ধন তৈরি হলো, একটা ও একটা H। তাহলে এখানে একটা করে ইলেকট্রন শেয়ার হয়েছে, আর এখানে আর একটা করে ইলেকট্রন শেয়ার হয়েছে। তাহলে মোট 4টা ইলেকট্রন শেয়ার হলো। আর এটা কেন এরকম বাঁকা হয়, এই যে আমরা জানি, তার মানে তোমরা সহজেই বুঝতে পারতেছো যে অক্সিজেনের কি আছে, আরো দুইটা দুইটা করে ইলেকট্রন কি এই সাইডে, মোট 4টা ইলেকট্রন কি আরো আছে। তাহলে ওদের জায়গা দেওয়ার জন্য কি করছে, এইটা এরকম কোণ হয়ে গেছে। ঠিক আছে, এই যে এখানে সহজেই বুঝতে পারতেছো। তো বিজোড় ইলেকট্রন গুলো তোমরা অনেক সময় মনে করতে পারতো যে একটা এখানে থাক, একটা এখানে থাক, আর এরা মাঝখানে থাক, না হয় না। বিজোড় ইলেকট্রন গুলো এক পাশেই থাকে, জোড় গুলো এক পাশে থাকে। কেমিস্ট্রি হচ্ছে বাস্তবে একটা জিনিস যেরকম থাকে ওইটাকেই ব্যাখ্যা করা, এখানে ভিন্নভাবে চিন্তা করার কোনো সুযোগ নেই। ঠিক আছে, ম্যাথে বা ফিজিক্সে যেরকম চিন্তা ভাবনা করা যায়, কেমিস্ট্রিতে অন্যভাবে চিন্তা করার সুযোগ নেই। তো H2O অর্থাৎ পানির অণুতে অক্সিজেন পরমাণুর 2 জোড়া ইলেকট্রন অর্থাৎ 4টি ইলেকট্রন এখানে কোনো বন্ধন গঠন করেনি। অক্সিজেন পরমাণুর দেখো, অক্সিজেন পরমাণুতে মোট কয়টা ইলেকট্রন আছে, 6টা ইলেকট্রনের মধ্যে এই 2টা ইলেকট্রন, যে 4টা ইলেকট্রন জোড়ায় জোড়ায় আছে তারা বন্ধন গঠনে অংশগ্রহণ করে নাই, কিন্তু যে 2টা বিজোড় অবস্থায় আছে সেই 2টাই কি করছে, বন্ধন গঠনে অংশগ্রহণ করেছে। ঠিক আছে, তো এই জন্য বলা আছে 4টি ইলেকট্রন কোনো বন্ধন গঠন করেনি, আর বাকি যে 2টি আছে তারা বন্ধন গঠন করেছে। কিন্তু প্রয়োজন হলে এই 4টি ইলেকট্রন বন্ধন গঠন করতে পারে, এই বিষয়গুলো তোমরা উচ্চতর শ্রেণীতে জানতে পারবে। তো যাই হোক, আপাতত এগুলোই। তো আমরা যাই হোক, অক্সিজেন পরমাণু সমযোজী এবং আয়নিক উভয় প্রকার যৌগ গঠন করলেও সোডিয়াম পরমাণু কখনোই সমযোজী যৌগ গঠন করে না। অক্সিজেন দেখো, অক্সিজেনের 2টা ইলেকট্রন কম আছে, তাহলে সে তার চাহিদাটা অন্যের কাছ থেকেই, একটা ধাতুর কাছ থেকে নিয়েও পূরণ করতে পারতেছে, আবার একটা অধাতুর সাথে শেয়ার করেও কি করতে পারতেছে, পূরণ করতে পারতেছে। তাহলে অধাতুগুলো এরকম 2 ধরনের বন্ধনই গঠন করতে পারে, তারা তাদের চাহিদাটা অন্যের কাছে নিয়েও কি করতে পারে, শেয়ার পূরণ করতে পারে, আবার শেয়ারের মাধ্যমে পূরণ করতে পারে। বাট সোডিয়ামের ক্ষেত্রে এটা কখনো হয় না। সোডিয়ামের ক্ষেত্রে এরা শুধু দিয়েই কি করতে পারে, পূরণ করতে পারে, শেয়ার করে করতে পারে না। তার কারণটা হচ্ছে যে সোডিয়ামকে যদি, এটা সোডিয়ামের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, তাকে যদি শেয়ার করতে হয় 7 জনের সাথে 7টা ইলেকট্রন শেয়ার করতে হবে, দ্যাটস ইম্পসিবল।
তাহলে দেখো আমরা দেখি কেন সোডিয়াম এটা পারে না, এটা বললাম বইয়ে কি বলে দেখি। যে সোডিয়াম পরমাণু সবসময় আয়নিক যৌগ গঠন করে কারণ হিসেবে বলা যায় অক্সিজেন পরমাণু কোনো মৌল থেকে দুটি ইলেকট্রন গ্রহণ করেও ওই মৌলের সাথে আয়নিক বন্ধন তৈরি করে, আবার কোনো মৌলের সাথে দুটি ইলেকট্রন শেয়ার করেও ওই মৌলের সাথে সমযোজী বন্ধন তৈরি করতে পারে। সোডিয়াম পরমাণু সবসময় ইলেকট্রন ত্যাগ করে কোনো মৌলের সাথে আয়নিক বন্ধন তৈরি করে, কিন্তু সোডিয়াম পরমাণু কখনো কোনো মৌলের সাথে ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধন গঠন করে না। সমযোজী বন্ধন বিশিষ্ট মৌলিক পদার্থের অণুকে N2O2 ক্লোরাইড এগুলা মানে হচ্ছে এরকম Br2I2 মানে দুইটা দুইটা করে ইলেকট্রন, দুইটা দুইটা করে মৌল একসাথে যুক্ত হয় একটা করে অণু গঠন করে, এগুলোকে দ্বিপরমাণু গ্যাস বলে, সমযোজী অণু এবং সমযোজী বন্ধন বিশিষ্ট যৌগকে সমযোজী অণু বলে ইত্যাদি। তো এইখানে কারণটা আসলে বলে নাই কেন সোডিয়াম, বা বিশেষ করে শুধু সোডিয়াম না, সোডিয়াম মানে 1, 2, 3 নম্বর গ্রুপের 3 নম্বর গ্রুপের গুলো করে, বিশেষ করে 1 নম্বর গ্রুপ এবং 2 নম্বর গ্রুপ ক্ষার এবং মৃৎক্ষার ধাতুগুলো ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধন গঠন করে না কেন? তখন এদেরকে যদি সমযোজী বন্ধন গঠন করতে হয় তাহলে কয়টা ইলেকট্রন শেয়ার করতে হবে? উদাহরণ হিসেবে সোডিয়ামের শেষ কক্ষপথে আমি আঁকতেছি, শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, তাহলে এ যদি উদাহরণ হিসেবে কারোর সাথে সমযোজী বন্ধন গঠন করতে চায় তাহলে এটা কিভাবে পসিবল? তাহলে কিভাবে পসিবল? এ তো শেয়ার করতে পারবে মাত্র কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রনই শেয়ার করতে পারবে, তাই না? কারণ একটা ইলেকট্রন যদি কারোর সাথে শেয়ার করে তাহলে তো মাত্র দুইটা, শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন হবে? দুইটাই ইলেকট্রন হবে। তাহলে দুইটা ইলেকট্রনের তো দ্বিত্ব মানে হইলো না, এ তো 3 নম্বর কক্ষপথ, আটটা ইলেকট্রন লাগবে। কয়টা ইলেকট্রন লাগবে? আটটা ইলেকট্রন লাগবে। তাহলে এখানে শেয়ার করে এদের চাহিদা কখনোই কি হবে না, পূরণ হবে না। মানে একজন, মানে বিষয়টা হচ্ছে যে একজনের ইলেকট্রন মানে মোট ইলেকট্রন দরকার কত? 8টা। শেষ কক্ষপথে তার যতটি ইলেকট্রন থাকবে সে ঠিক ততটাই শেয়ার করতে পারবে, এর চেয়ে বেশি পারবে না। এখন কারো যদি শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন থাকে তাহলে সে 4টা শেয়ার করে 4 4 8টা হবে, অর্থাৎ মানে শেয়ার করে দ্বিগুণ হয়। এখন কারো যদি 3টা ইলেকট্রন শেষ কক্ষপথে থাকে তাহলে সে 3টা শেয়ার করতে পারবে, তাহলে শেয়ার করলে 3 3 কত হবে? 6 হবে। তাতে তো তার 8 পূরণ হচ্ছে না, তাই না? যার শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন আছে তার 8টা পূরণ করার জন্য আর 2টা দরকার, তাহলে সে 2টা শেয়ার করবে, শেয়ার করে 2 2 4 হবে, ঠিক আছে? তাহলে তাহলে কি হলো? 8টা পূরণ হইলো তার, ঠিক আছে? মানে এখানে 4 আর 2টা শেয়ার করলো, আরো 2টা পাইলো, তাহলে 4 4 8 হইলো। তো এইভাবে অর্থাৎ কোনো মৌলের যদি, যেহেতু শেয়ার করার মাধ্যমে হাইড্রোজেন বাদে বাকি মৌলগুলোর শেয়ার করার পর 8টা ইলেকট্রন হইতে হবে শেষ কক্ষপথে, সেক্ষেত্রে যাদের শেষ কক্ষপথে কি 4টা ইলেকট্রন আছে তারা 4টেই শেয়ার করে 8টা করতে পারবে, যাদের 6টা আছে তারা 2টা শেয়ার করে 8টা করতে পারবে, যাদের 7টা আছে তারা একটা শেয়ার করে 8টা করতে পারবে। কিন্তু যাদের 3টা আছে তারা শেয়ার করতে পারবে কয়টা? 3টাই। তাহলে শেয়ার করলে হবে কয়টা? 6টা। তাহলে কি অষ্টক পূরণ হইলো? হইলো না। যাদের 2টা আছে তারা শেয়ার করতে পারবে কয়টা? যাদের শেষ কক্ষপথে যতটি ইলেকট্রন আছে তারা সর্বোচ্চ ততটি শেয়ার করতে পারবে, এর চেয়ে বেশি তো পারবে না, বা তার চেয়ে কম করতে পারে, কিন্তু বেশি তো করতে পারবে না। তাহলে 2টা শেয়ার করবে, 2টি 4টা হবে, তাহলে 4টা দিয়ে কি অষ্টক পূরণ হচ্ছে? হচ্ছে না। তো অনেক সময় ষষ্ঠক পূরণের মাধ্যমে যৌগ গঠন হয়, 3টা থাকলে সে 3টা শেয়ার করে 6টা করে, সেক্ষেত্রে যৌগ গঠন হয়, যেমন অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এটা হয়। কিন্তু যাদের শেষ ইভেন মানে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, যারা ক্ষার এবং মৃৎক্ষার ধাতু, এদের তো শেষ কক্ষপথে মাত্র ইলেকট্রন আছে একটা এবং 2টা, তারা একটা শেয়ার করলে হবে 2টি, তাহলে 2টা দিয়ে কিছুই হবে না এক্সেপ্ট হাইড্রোজেন। আবার যাদের শেষ কক্ষপথে 2টি আছে তাহলে তারা শেয়ার করার মাধ্যমে 2 2 4টে হবে, তো 4টা দিয়েও তাদের কি হবে না, কিছুই পূরণ হবে না। তো এখানেও ব্যতিক্রম আছে এক্সেপ্ট তোমার বেরিলিয়াম, ঠিক আছে? তো বেরিলিয়ামও না, এখানে এক্ষেত্রে ব্যতিক্রম নাই। যাই হোক, তো এইভাবেই কি হবে তোমাদের, তাহলে বুঝতে পারছো যে সোডিয়াম কেন কি করবে না, সমযোজী বন্ধন গঠন করবে না। শুধু সোডিয়াম না, 1 এবং 2 গ্রুপের কেউই সমযোজী বন্ধন গঠন করবে না এক্সেপ্ট হাইড্রোজেন। তার কারণ হচ্ছে এরা ইলেকট্রন শেয়ার করলে অষ্টক পূরণ হবে না, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো অনেক সমযোজী অণু স্বাভাবিক তাপমাত্রা ও চাপে গ্যাসীয় অবস্থায় থাকে, যেমন কার্বন ডাই অক্সাইড, হচ্ছে অ্যামোনিয়া, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন ইত্যাদি। আবার কিছু সমযোজী অণু স্বাভাবিক তাপমাত্রা ও চাপে তরল অবস্থায় বিরাজ করে, যেমন পানি, তারপর হচ্ছে ইথানল ইত্যাদি। এবং কিছু আছে কঠিন অবস্থায় থাকে, যেমন ন্যাপথালিন,
এটা হচ্ছে বিউটিন, এটা হচ্ছে ডেকাইন, ডেকাইন, সালফার, আয়োডিন ইত্যাদি। দুটি সমযোজী যৌগ যখনই খুব নিকটবর্তী হয় তখন তাদের মধ্যে এক ধরনের দুর্বল আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বলকে ভ্যান্ডার ওয়ালস বল বলে। তাহলে এই যে দুইটা মৌল যখন ইলেকট্রন কি করলো, একজন আরেকজনের সাথে শেয়ার করলো, এই শেয়ার করার কারণে তাদের মধ্যে একটা কি হলো, সম্পর্ক তৈরি হলো। এটা খুবই স্বাভাবিক, যদি কেউ কারোর সাথে শেয়ার করে তার সাথে একটা সম্পর্ক তৈরি হবে। তবে এই সম্পর্কটা খুব বেশি শক্তিশালী হয় না। এই শেয়ার করার কারণে তাদের মধ্যে যে বন্ধনটা উৎপন্ন হয়, বন্ধন শক্তি, এই বন্ধন শক্তির নাম হচ্ছে ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল। তখন এই আকর্ষণ বলটা বিজ্ঞানী ভ্যান্ডার ওয়ালস সর্বপ্রথম আবিষ্কার করেছেন বা নোটিশ করেছেন বা নামকরণ করছেন। এই জন্য ওনার নামেই নামকরণ করা হয়েছে ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল। আর আয়নিক যৌগে তাহলে আমরা পড়লাম দুই ধরনের বন্ধন। একটা হচ্ছে আয়নিক যৌগে যে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে যে বন্ধনগুলো, যে বন্ধন শক্তি কাজ করে, সেই বন্ধন শক্তি হচ্ছে একটা তোমার মৌলিক বল, যেটাকে বলা হচ্ছে তড়িৎ, তোমার তড়িৎ চুম্বকীয় বল বা তড়িৎ বল। ঠিক আছে, সেটা হচ্ছে কি তড়িৎ বল। এটা অনেক শক্তিশালী একটা বল, আমরা জানি, আমরা ফিজিক্সে পড়েছি যে একটা মৌলিক বল আছে, সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল। তো আয়নিক যৌগের ক্ষেত্রে এই তড়িৎ চুম্বকীয় বল কাজ করে, এটা অত্যন্ত শক্তিশালী বল। বাট সমযোজী যৌগের ক্ষেত্রে এই তড়িৎ বল কাজ করে না, এখানে বরং জাস্ট ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে দুইজনের মধ্যে একটা কি, একজনের প্রতি আরেকজনের একটা সফট কর্নার তৈরি হয়, তারা একসাথে থাকে। সেই একসাথে না থাকলে তো শেয়ার করতে পারবে না। এই কারণে তাদের মধ্যে একটা আকর্ষণ বল তৈরি হয়, এটাকে বলা হচ্ছে ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল। এটা দুর্বল, এটা অতটা শক্তিশালী না, বাট তড়িৎ বলটা কি অনেক শক্তিশালী। তো সমযোজী অণুগুলো পরস্পরের সাথে এই দুর্বল ভ্যান্ডার ওয়ালস আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে, তাই এদেরকে বিচ্ছিন্ন করতে সামান্য শক্তির প্রয়োজন। তো এই জন্য সমযোজী যৌগগুলো খুব সহজেই ভেঙে যায়, গলে যায় এবং কঠিন থেকে তরল বা তরল থেকে গ্যাসে পরিণত হয়। এই জন্য এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক কম হয়। আবার গ্যাসীয় সমযোজী অণুর মধ্যে যেগুলো গ্যাস হিসেবেই আছে, এই ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল নেই বললেই চলে, যার কারণে এরা একক অণু হিসেবে গ্যাসীয় অবস্থায় থাকে। তাহলে এই অণুগুলোর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বলটা অনেক দুর্বল হওয়ার কারণে এরা একটা অণু হিসেবে থাকে, একটা অণু আর একটা অণুর সাথে সংযুক্ত হয় না। তবে এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, অনেক সময় মিস্টেক হয়ে যাবে তোমাদের। সেটা হচ্ছে যে এই যে বন্ধন গঠন হইল OH, এই অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে যে বন্ধন, এটা কিন্তু ভ্যান্ডার ওয়ালস বন্ধন না। এটা কিন্তু ভ্যান্ডার ওয়ালস বন্ধন না, এটাও ভ্যান্ডার ওয়ালস বন্ধন না, এটাও ভ্যান্ডার ওয়ালস বন্ধন না। ভ্যান্ডার ওয়ালস বন্ধন হচ্ছে সমযোজী, এই যে একটা অণু তৈরি হয়েছে আর একটা অণু তৈরি হয়েছে, এই দুই অণুর মধ্যকার যে বন্ধন, সেটা হচ্ছে ভ্যান্ডার ওয়ালস বন্ধন। ঠিক আছে, তাহলে ভ্যান্ডার ওয়ালস বন্ধন সমযোজী বন্ধনের ভিতরে দুই ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে যে বন্ধন তৈরি হয়েছে, সেটা ভ্যান্ডার ওয়ালস বন্ধন না। ভ্যান্ডার ওয়ালস বন্ধন হচ্ছে বরং ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে যৌগটা গঠন হয়েছে, সেই যৌগ, যে যৌগের অণুটা তৈরি হয়েছে, সেই অণু দুটির মধ্যকার বন্ধন বলটা হচ্ছে কি ভ্যান্ডার ওয়ালস বন্ধন। তো এবার আমরা দেখব 5.12, এই টপিক্সের নাম হচ্ছে আয়নিক ও সমযোজী যৌগের বৈশিষ্ট্য। আয়নিক ও সমযোজী যৌগের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ আয়নিক অ্যান্ড কোভ্যালেন্ট বন্ডস। তো প্রথম যে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, অর্থাৎ মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়েলিং পয়েন্ট, অর্থাৎ কত তাপমাত্রা এটা তোমার গলবে এবং কত তাপমাত্রা এটা বাষ্পে পরিণত হবে।